প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেশের ঋতু সময়ে সবাইকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছি। সেই সাথে তোমরা যেন উপকৃত হতে পারো সেই লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তো আশা করছি আল্লাহ তাআলা অচিরেই আমাদের এই মহামারী থেকে দেশকে মুক্ত করবেন। তো আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ এর উপরে ক্লাস নেব। ক্লাসটি অনেক ইম্পর্টেন্ট, তো আশা করছি সবাই মনোযোগ সহকারে দেখবে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণের মূলের প্রকৃতি এবং মূল সংক্রান্ত কিছু অঙ্ক। তো আমরা প্রথমেই বহুপদী ও বহুপদী সমীকরণের মূল নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যদি বলি p of x equal 3x to the power 5 plus 4x to the power 4 plus 5x cube plus 6x square plus 8x plus 9 equal শুধু 9। তাহলে p of x equal যদি এতটুকু লেখা যায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে চলক x আছে এবং ধ্রুবক পদ আছে, তাহলে চলক এবং ধ্রুবক পদ মিলে আমরা যে বিষয়টা পেলাম এটাকে মূলত আমরা আসলে বহুপদী বলবো। এবং এই বহুপদীর মধ্যে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে চলকের উপরে পাওয়ার সব সময় ধনাত্মক হতে হবে, তাহলে কেবলমাত্র এটা একটা বহুপদী হবে। সাপোজ এই জায়গায় যদি প্রথমটাই যদি এরকম থাকতো 5x টু দি পাওয়ার 3x টু দি পাওয়ার -5, তাহলে এটাকে আমরা কোনোভাবে বহুপদী বলতে পারতাম না। তার মানে বহুপদী হওয়ার শর্ত হচ্ছে চলকের পাওয়ার অবশ্যই ধনাত্মক হতে হবে, তাহলে এটাকে আমরা বলতে পারি একটা বহুপদী। এবং এই বহুপদীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো পদ আছে এবং এই পদের মধ্যে প্রথমে যে পদটা আছে সেই পদের মধ্যে চলকের পাওয়ার হচ্ছে 5 এবং অন্যান্যগুলো হচ্ছে পাওয়ার 4 3 2 1 0 এরকম ভাবে। তো তাহলে x টু দি পাওয়ার 5 এই রাশির মধ্যে যেহেতু x এর পাওয়ার সর্বোচ্চ হচ্ছে x টু দি পাওয়ার 5, তাহলে এই x টু দি পাওয়ার 5 সংক্রান্ত যে পদটা এটাকে আমরা বলবো এই রাশির মুখ্য পদ এবং বাকি যে পদগুলো আছে এই পদগুলোকে আমরা বলবো হচ্ছে গৌণ পদ। এবং এই বহুপদীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 5, যে কারণে এই সর্বোচ্চ পাওয়ার 5 হওয়ার কারণে এই বহুপদীকে আমরা বলবো 5 ঘাতী বহুপদী। তাহলে আমাদের দেখতে হবে একটা রাশির মধ্যে সর্বোচ্চ পাওয়ার যত থাকবে সেটা হবে ওই রাশির ঘাত বা তত ঘাতী বহুপদী। এখানে আরেকটা মজার বিষয়, আমরা যদি এই বহুপদীকে ইকুয়াল 0 বলি, তার মানে সমান 0 যদি বলতে পারি, তাহলে এটাকে তখন বলতে পারবো বহুপদী সমীকরণ এবং তখন এটা হয়ে যাবে আমাদের 5 ঘাতী বহুপদী সমীকরণ। তাহলে এটা হলো আমাদের বহুপদী এবং বহুপদী সমীকরণ। আমরা এখানে এটাকে 5 ঘাতী বলতে পারতাম, যদি এইটুকু না থাকতো তাহলে এটাকে বলতাম হচ্ছে আমরা 4 ঘাতী, এইটুকু না থাকলে 3 ঘাতী, এইটুকু না থাকলে দ্বিঘাতী। স্রেফ এইটুকু হচ্ছে আমাদের একটা দ্বিঘাতী সমীকরণ। আমরা এই অধ্যায়ের মূল আলোচনা করব হচ্ছে দ্বিঘাতী বহুপদী বা দুই ঘাত বিশিষ্ট যে বহুপদী সমীকরণ সেটা নিয়ে। যে কারণে আমি এখানে যদি একটু বলি যে 2x স্কয়ার প্লাস 10x প্লাস 5 ইকুয়াল 0, তাহলে এটা একটা বহুপদী সমীকরণ হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে আমরা এটা আদর্শ আকার লিখতে পারি হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, যেখানে x এর সহগ x স্কয়ারের সহগ হচ্ছে a, x এর সহগ হচ্ছে b, আর যেটা ধ্রুবক পদ থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে c। তাহলে আমরা ছোট ক্লাসে পড়েছিলাম যে এরকম একটা দ্বিঘাত সমীকরণের মূল বের করতে হয় হচ্ছে x ইকুয়াল -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। এটা আমরা ছোট ক্লাসে পড়েছিলাম যে x ইকুয়াল bx প্লাস c ইকুয়াল 0, এটার মূল যদি x হয় তাহলে x বের করতে হয় -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এই সমীকরণ দিয়ে আমরা মূলত মূলগুলো বের করতে পারি।
এখান থেকে আমরা দ্বিঘাত বিশিষ্ট হওয়ার কারণে মূল পাবো দুইটা, যে কারণে একটা প্লাস মাইনাস চলে আসে, এটা আমরা জানি। তো আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই মূলের প্রকৃতি। মূলের প্রকৃতি বলতে আমরা এখানে x এর যে মান পেলাম, দুইটা মান পাবো দ্বিঘাতের ক্ষেত্রে, পঞ্চঘাতে হলে সেক্ষেত্রে পাঁচটা মূল পেতে পারি। সেক্ষেত্রে এই মূলগুলো আসলে কোন প্রকৃতির হবে সেই প্রকৃতিগুলো আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা বলতেছি মূলের প্রকৃতি। মূলের প্রকৃতি আমরা বিষয়টা আরেকবার একটু লিখে নিই। সাপোজ x ইকুয়াল আমাদের ছিল হচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। তাহলে মূলের প্রকৃতির ক্ষেত্রে আমরা প্রথমে এক নম্বরে যদি বলি যে আমাদের মূলটা আসলে বাস্তব হবে কোন সময়, তাহলে লিখতেছি মূল বাস্তব হবে। আসলে মূল বাস্তব হবে কখন? মূল বাস্তব হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মূল বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলার মধ্যে আছে একটা রুট ওভার। এই রুট ওভারের ভিতরে আছে b স্কয়ার মাইনাস 4ac। যদি এই b স্কয়ার মাইনাস 4ac টা যদি ধনাত্মক হয়, মানে বাস্তব হয়, তাহলে কেবলমাত্র আমাদের এই বিষয়টা বাস্তব হবে। যে কারণে আমরা এটা বলতেছি যে b স্কয়ার মাইনাস 4ac এটা যদি ধনাত্মক মানে 0 এর চেয়ে বড় হয়, অথবা যদি 0 সমান হয়, তাহলে এই অংশটুকু আমাদের থাকেই না, তখন শুধুমাত্র এখান থেকে আমরা বাস্তব অংশ পেতে পারি। তাহলে বাস্তব অংশে বলতেছি b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, কেবলমাত্র এতটুকু হলে আমাদের মূলগুলা বাস্তব হবে। দুই নম্বরে আমাদের মূল জটিল হবে। মূল কখন জটিল হবে আমরা এখানে দেখি, যদি b স্কয়ার মাইনাস 4ac, এখানে যদি আমরা বাস্তবের কথা বললাম, তাহলে এই জায়গায় যদি আমরা কোনোভাবে ঋণাত্মক নিয়ে আসতে পারি, সাপোজ মাইনাস নিয়ে আসলাম এটার ভিতরে, তাহলে মাইনাস 1, আমরা জানি মাইনাস 1 মানে হচ্ছে i স্কয়ার, যেটা একটা জটিল বিষয় নির্দেশ করে। সো এইটা যদি আমাদের কোনোভাবে ঋণাত্মক হয়, তার মানে লেস দ্যান অর ইকুয়াল 0 হয়, তাহলে আমাদের মূলগুলো জটিল হবে। পরবর্তী 3 নম্বরে আমরা যদি বলি যে মূলগুলো কখন মূলদ হবে। মূলগুলো মূলদ হবে। মূলদ হবে ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা এই জায়গায় লিখলাম b স্কয়ার মাইনাস 4ac। এই ব্র্যাকেটের যে বিষয়টা আছে, এই বিষয়টা যদি আমাদের কোনো সময় পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ মানে b স্কয়ার মাইনাস 4ac রুট ওভার ভিতরে যেটুকু আছে এইটুকু সাপোজ আমাদের হয়ে গেল b স্কয়ার, তাহলে তখন এই স্কয়ার আর রুট ওভারে কাটাকাটি যাবে। সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের একটা মূলদ অংশ থাকবে। মূলদ অংশকে মূলদ অংশ দ্বারা যদি ভাগ করি, তাহলে মূলগুলো মূলদই পাওয়া যাবে। তাহলে এখানে মূলদ হওয়ার শর্ত হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac এটাকে অবশ্যই পূর্ণবর্গ হতে হবে। পরবর্তীতে 4 নম্বরে যদি বলি যে মূলগুলো সমান হবে। আমরা জানি অনেক সময় দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল একটা পাস হলো আর একটা পাস হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে মূলগুলো যদি একই রকম দেখা যায়, তার মানে হচ্ছে মূলগুলো যখন সমান হয়ে যায়, তাহলে সেই ব্যাপারটা হচ্ছে আমরা পাবো b স্কয়ার মাইনাস 4ac। এই বিষয়টা যদি শূন্যের সমান হয়, তার মানে এই বিষয়টা যদি আমাদের শূন্য হয়ে যায়, তখন আর এই প্লাস মাইনাসের ব্যাপারটা থাকে না, তখন দেখা যায় যে -b/2 এ থাকে, যে কারণে আমরা তখন দুটো মূল পেতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা তখন সমান মূল পাবো। তাহলে আমাদের সমান মূল হওয়ার শর্ত হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। তাহলে আমি আরেকবার একটু বলতেছি, মূলের প্রকৃতি হচ্ছে মূলগুলো বাস্তব হতে হলে b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হতে হবে। যদি মূলগুলো জটিল হয় বা জটিল হতে চায়, তাহলে b স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হতে হবে, অর্থাৎ 0 এর চেয়ে ছোট হতে হবে। মূলগুলো মূলদ হবে যখন b স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ হবে, এবং মূলগুলো সমান হবে যখন এই b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হবে। তাহলে আমরা এখানে একটা বিষয় খেয়াল করতেছি যে প্রত্যেকটা টপিকস এর মধ্যে b স্কয়ার মাইনাস 4ac এর উপর শর্ত জুড়ে দিয়ে আমাদের মূলের প্রকৃতিগুলো নির্ভর করতেছে, যে কারণে আমরা এই b স্কয়ার মাইনাস 4ac এটাকে বলতেছি হচ্ছে নিশ্চয়। নিশ্চয় কেন? কেবলমাত্র এই বিষয়টার উপরে শর্ত আরোপ করেই আমাদের মূলের প্রকৃতি কেমন হবে সেটা নির্দেশ করে, যে কারণে এটাকে বলা হচ্ছে নিশ্চয়। এটা নিশ্চিত করে বলে দেয় আসলে মূলগুলো কেমন হবে। অথবা এটার আরেক নাম হচ্ছে প্রিফায়ক, অথবা ইংরেজিতে বললে ডিসক্রিমিনেন্ট।
ডিগ্রি মিনিট। তাহলে এই সূত্রগুলো একটু ভালোভাবে করতে হবে। আমরা এই সূত্রের উপর ভিত্তি করে এখন অঙ্ক করব। সাপোজ আমরা একটা অঙ্ক দেখি। অঙ্কটা হচ্ছে এরকম যে কে এর মান কত হলে কে মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল 0 এত সমীকরণ কে এর মান কত হলে এত সমীকরণটির মূলগুলো বাস্তব ও সমান হবে। হ্যাঁ, প্রশ্ন আরেকবার একটু বলতেছি যে কে এর মান কত হলে কে মাইনাস 1 স্কয়ার মাইনাস কে প্লাস 1 ইনটু এক্স প্লাস 4 ইকুয়াল 0 এই সমীকরণটার মূলগুলো বাস্তব ও সমান হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই সমীকরণের মধ্যে x এর মানে চলকের সর্বোচ্চ মান হচ্ছে 2, সেটাকে আমরা বলতেছি একটা দ্বিঘাতী সমীকরণ। তার মানে এই দ্বিঘাতী সমীকরণ থেকেই আমাদের মূলগুলো বাস্তব এবং সমান হবে কে এর মান কত করে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা একটু আগে পড়লাম যে মূলগুলো বাস্তব হতে হলে আমাদের যে নিশ্চয়ক আছে সেই নিশ্চয়কের মান হতে হয় হচ্ছে গ্রেটার দ্যান 0। আবার আমরা আরেকটা শর্ত বলেছিলাম সমান হয় কখন, যখন নিশ্চয়কের মানটা শূন্য হয়। তাহলে দুইটাকে যদি এভারেজ করা হয় তাহলে যে বিষয়টা আসে সেটা হচ্ছে এই বাস্তবের ক্ষেত্রে কিন্তু সমান ছিল। তার মানে এটার জন্য সমান, আবার সমানের জন্য নিশ্চয়কের হতে হবে সমান। তাহলে দুইটাকে মিলে যদি আমরা করি তাহলে নিশ্চয়কের মানটা কেবল শূন্য যদি হয় তাহলে মূলগুলো বাস্তব এবং সমান হবে। তাহলে সেটার উপর ভিত্তি করে আমরা অঙ্কটা করব। তাহলে লিখলাম যেহেতু সমাধানে লিখলাম যেহেতু মূলগুলো বাস্তব ও সমান তাই নিশ্চয়ক হবে শূন্য। অতএব নিশ্চয়ক, তাহলে নিশ্চয়ক আমরা জানি নিশ্চয়ক হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। এখানে b কত আমরা সেটা যদি খেয়াল করি, b ছিল আমাদের হচ্ছে x এর সহগ। এই জায়গায় x হচ্ছে এটা, তার সহগ হচ্ছে মাইনাস ইনটু k প্লাস 2। তাহলে এটা হচ্ছে b। তাহলে আমাদের সূত্র যেহেতু b স্কয়ার, তার মানে জায়গায় b আগে লিখি k মাইনাস k প্লাস 2 b স্কয়ার দিতে হবে, তাহলে b স্কয়ার দিলাম মাইনাস 4ac মাইনাস 4a এ হচ্ছে আমাদের x স্কয়ারের সহগ। x স্কয়ারের সহগের জায়গায় আছে k মাইনাস 1, সো এই জায়গায় লিখছি হচ্ছে k মাইনাস 1 4ac, আমাদের জায়গায় c হচ্ছে 4, তাহলে লিখলাম 4। তাহলে এইটুকু গুলো আমাদের শূন্য হওয়ার কথা ছিল, আমরা শূন্য লিখলাম। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা মেবি k এর মান বের করতে পারবো। আমরা এটাকে সলভ করি। এখানে যদি আমরা স্কয়ার করি তাহলে হয়ে যাবে k স্কয়ার প্লাস, আমরা যদি হোল স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এখানে হয়ে যাবে 4k প্লাস 4। এর পরবর্তীতে এখানে মাইনাস, আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে হবে 4 4 16, তাহলে 16k মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 16 ইকুয়াল 0 হয়ে যাবে। এখন এখানে যদি আমরা দেখি তাহলে k স্কয়ার পরবর্তীতে পাবো হচ্ছে মাইনাস 12k প্লাস 20 ইকুয়াল 0। এখানে আমরা দেখলাম এটাকে ক্যালকুলেশন করলে আমরা একটা দ্বিঘাতী সমীকরণ আকারে পেলাম। এটাকে যদি আমরা মিডল ফ্যাক্টর করি তাহলে কি এর মান অবশ্যই বের করতে পারবো। তাহলে এটাকে মিডল ফ্যাক্টর করি k স্কয়ার মাইনাস 10 গুণে 20, সো 10k মাইনাস 2k প্লাস 20 ইকুয়াল 0। তাহলে এখান থেকে যদি আমরা k কমন নিই তাহলে লেখা যাবে k মাইনাস 10 মাইনাস 2 কমন নিলে লেখা যাবে k মাইনাস 10 ইকুয়াল 0। তাহলে এখান থেকে যদি আমরা দুইটা পদ থেকে যদি k মাইনাস 10 কমন নিই তাহলে থাকবে k মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে লেখা যায় দুইটা পদের
গুণফল ইকুয়াল 0 বা দুটো রাশির গুণফল ইকুয়াল 0, সো প্রত্যেকটা আলাদা আলাদা হবে 0। সো আমরা এখান থেকে লিখতে পারি k ইকুয়াল k মাইনাস 10 ইকুয়াল 0, যেখান থেকে আমাদের k চলে আসবে হচ্ছে 10, অথবা k মাইনাস 2 ইকুয়াল 0, অর্থাৎ k ইকুয়াল 2। তাহলে এখান থেকে আমরা পেলাম k এর একটা মান পেলাম হচ্ছে 10 এবং k এর আরেকটা মান পেলাম হচ্ছে 2। তাহলে এই দুইটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত k এর মান, যেটা বের করতে বলেছিল যে k এর মান কত হলে আসলে এই সমীকরণের মূলগুলো বাস্তব এবং সমান হয়। আমরা দেখলাম 10 এবং 2 পাই। হ্যাঁ, এই 10 এবং 2 হলেই কেবলমাত্র এই সমীকরণের মূলগুলো বাস্তব এবং সমান হবে। তো আমরা আরেকটা অঙ্ক দেখব। আরেকটা অঙ্কের মধ্যে বলতেছি k এর মান কত হলে k plus 1 x square plus 2 into k plus 3 into x plus 2k plus 3 এত রাশিটি পূর্ণবর্গ হবে। এখনকার শর্তটা হচ্ছে k এর মান কত হলে এত রাশিটি পূর্ণবর্গ হবে। আচ্ছা, পূর্ণবর্গের ব্যাপারটা একটু বলি। সাপোজ আমরা যদি এখানে একটু বুঝতে চাই, যেমন x 2 হোল স্কয়ার এরকম যদি একটা ব্যাপার থাকে এবং এই ব্যাপারটা যদি 0 হয়, তাহলে খেয়াল করি স্কয়ার রুট ওভার কাটাকাটি দিয়ে আমাদের থাকে হচ্ছে x 2 ইকুয়াল 0। তাহলে সেক্ষেত্রে আমরা যে ব্যাপারটা পাই x ইকুয়াল 2 পাই। তাহলে আমাদের পূর্ণবর্গের ব্যাপারটা এইভাবে নিয়ে আসতে হবে যে নিশ্চয়কের যে শর্তটা হবে সেটার উপর ভিত্তি করে নিয়ে আসতে হবে। সাপোজ আমরা সমাধানে দেখি, সমাধান এখানে আমরা লিখলাম যেহেতু k plus 1 x square plus 2 into k plus 3 into x plus 2k plus 3 এত রাশিটি পূর্ণবর্গ হবে। রাশিটা যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলগুলো অবশ্যই সমান হয়। তাহলে সেখানে আমরা লিখতেছি রাশিগুলো যেহেতু পূর্ণবর্গ, অতএব মূলগুলো বাস্তব ও সমান হবে। তাই মূলগুলো বাস্তব ও সমান হবে। আর আমরা জানি মূলগুলো বাস্তব এবং সমান হয় কখন, যখন নিশ্চয়কের মান 0 হয়। তাহলে লিখলাম অতএব নিশ্চয়ক 0 হবে। তাহলে নিশ্চয়ক যদি 0 হয় তাহলে এই সমীকরণের নিশ্চয়কটা কত? অতএব নিশ্চয়ক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে x স্কয়ারের সহগের ধ্রুবক হচ্ছে a, আর x এর সহগের ধ্রুবক হচ্ছে b, আর বাকি যেটুকু আছে সেটুকু হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত c। তাহলে নিশ্চয়কের শর্ত ছিল b স্কয়ার মাইনাস 4c। তাহলে b স্কয়ার, দ্যাট মিন্স 2 into k plus 3, এইটুকু হচ্ছে আমাদের b। তাহলে b স্কয়ার মাইনাস 4a, a হচ্ছে আমাদের এই জায়গায় k plus 1 into c, c হচ্ছে আমাদের এই জায়গায় 2k plus 3। তাহলে এই সম্পূর্ণ ইকুয়াল 0। তাহলে এটা 0 করলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে k এর যেটা মান পাবো সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। তাহলে এটাকে সমাধান করি। সাপোজ এর কি স্কয়ার আছে তাহলে হয়ে যাবে 4, আর এখানে যদি সূত্র করবে, যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে k স্কয়ার প্লাস আচ্ছা, তাহলে এখানে a স্কয়ার প্লাস 2ab, তাহলে 2ab করলে হবে আমাদের 6k প্লাস 3 3 9 মাইনাস 4 ইনটু, এখানে যদি আমরা গুণটা কমপ্লিট করি তাহলে হবে 2k স্কয়ার প্লাস 3k প্লাস 2k প্লাস 3 ইকুয়াল 0। তাহলে এখন যদি এটাকে কমপ্লিট করি, আমরা দেখতে পাচ্ছি দুটো পদের মধ্যে 4 আছে, আমরা 4 কমন নিই। সাপোজ 4 কমন নিলাম, তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে k স্কয়ার প্লাস 6k প্লাস 9। এখান থেকে আমরা অলরেডি কিন্তু 4 কমন নিয়েছি,
তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে মাইনাস টু কে স্কোয়ার, তাহলে লিখলাম মাইনাস টু কে স্কোয়ার। আর এখান থেকে আমরা যদি দেখি তাহলে পাই হচ্ছে 5k, তাহলে কমন আমরা 4 নেওয়ার কারণে পাবো মাইনাস 5k। আর এখান থেকে পাবো হচ্ছে মাইনাস 3, তাহলে কমন নিলাম। এর পরবর্তীতে আমরা লিখতে পারি 4 ইনটু, এখান থেকে আমরা পাবো হচ্ছে এই মাইনাস টু কে স্কোয়ার বিয়োগ করলে পাবো মাইনাস কে স্কোয়ার। আর এখানে আছে হচ্ছে আমাদের প্লাসের 6k মাইনাসের 5k, সো প্লাসের অনলি কে পাবো। আর এখান থেকে পাবো হচ্ছে আমরা প্লাসের 6, তাহলে তুমি ইকুয়াল 0। আমরা যদি এখানে লিখি মাইনাস কে স্কোয়ার প্লাস কে প্লাস 6 ইকুয়াল 0, 4 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে পরবর্তীতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে কে স্কোয়ার মাইনাস কে মাইনাস 6 ইকুয়াল 0। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানেও আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেলাম, সেটা যদি নিউমেরেটরের মাধ্যমে সমাধান করি তাহলে কে এর মান পেয়ে যাবে। তাহলে এটা যদি সমাধান করি তাহলে কে স্কোয়ার, এখানে আছে 6, সো আমরা বলতে পারি 32, তাহলে হচ্ছে 3k প্লাস 2k মাইনাস 6 ইকুয়াল 0, 3 দুগুণে 6। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি কমন নিয়ে k, তাহলে লেখা যায় হচ্ছে k মাইনাস 3 প্লাস 2 কমন নিলে থাকে k মাইনাস 3 ইকুয়াল 0। এখান থেকে আমরা লিখতে পারি দুইটা পদ থেকে যদি k মাইনাস 3 কমন নিই তাহলে লেখা যায় k প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে আমাদের চলে আসে ব্যাপারটা দুইটা পদের বা দুইটা রাশির গুণফল ইকুয়াল 0, সো প্রত্যেকটা আলাদা আলাদা হবে 0, অর্থাৎ k মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে সেখান থেকে লেখা যায় k ইকুয়াল 3 অথবা k প্লাস 2 ইকুয়াল 0, সেখান থেকে লেখা যায় হচ্ছে k ইকুয়াল মাইনাস 2। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। আমরা এখানে দেখলাম k এর দুইটা মান পেলাম, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে মাইনাস 2। তার মানে আমাদের এই সমীকরণে k এর একটা মান হচ্ছে 3 আর একটা হচ্ছে মাইনাস 2। কেবলমাত্র k এর মান যদি 3 এবং এই মাইনাস 2 হয় তাহলে আমাদের এই রাশিটা পূর্ণবর্গ হবে। তো শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা এর উপর ভিত্তি করে তোমাদের পাঠ্য বইয়ের আরো কিছু এক্সাম্পল প্র্যাকটিস করবে। বিশেষ করে আমি যে সূত্রগুলো দিলাম সেই সূত্রগুলো ভালোভাবে পড়বে, তাহলে আশা করা যায় ভালো একটা দক্ষতা অর্জন করতে পারবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।